আসসালামু আলাইকুম। আজকে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হলো। সেই 46তম বিসিএস এর প্রিলিমিনারির ইংরেজির যে অংশটা আছে সেটার সমাধান নিয়ে আপনাদের সামনে আজকে আমি এসেছি। সো বেশি এই বিষয়ে আলোচনা না করে সরাসরি আমরা বিসিএস এর যে 46তম বিসিএস এর ইংলিশ যে পার্টটা আছে, বিশেষ করে গ্রামার যে অংশটা আছে, ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেটার সমাধান নিয়ে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। দেখা যাক এই বিষয়টা আমরা কতটুকু এনজয় করতে পারি। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো যারা যারা দেখছেন, যারা যারা পরীক্ষা দিয়েছেন, সবাইকে অভিনন্দন। যারা ভালো পরীক্ষা দিয়েছেন এবং যারা ভালো হয়নি তাদের জন্য পরবর্তীর জন্য শুভকামনা রইল। সো একটু দেখে নেন যে যারা পরবর্তীতে আমরা অ্যাটেন্ড করব তারও একটু দেখে নিয়ে একটু আলোচনা করা যাক যে আসলে কি হতে পারে। আপনারা যদি এর কোনো অ্যান্সারের বাইরে মনে হয় যে না এরকম অ্যান্সার হতে পারে, সেগুলো আমাকে একটু সাজেস্ট করবেন। ইনশাল্লাহ সেগুলো নিয়ে আমরা বসবো, কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার দেখতে পাচ্ছেন যে বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজ অ্যাজ ভার্ব। বলছে যে কোন শব্দটা একই শব্দ যেটা নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার হয়। আমরা জানি এরকম কিছু কিছু শব্দ আছে, সেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, যেগুলো ভার্ব এবং নাউন একই সাথে ব্যবহার হতে পারে, ঠিক আছে? যেরকম ওয়াটার, ম্যান, তার মধ্যে আরেকটা আছে মোবাইল, এটা নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে? মনে থাকবে? ওকে, সো এটা মনে রাখবেন, এই মোবাইলটা নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এইবার 2 নম্বর প্রশ্নে আসছে। 2 নম্বরে বলছে যে ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজ অ্যাজ আ প্রেপোজিশন। বলছে লাইক কোন সেন্টেন্সে, কোন জায়গায়। এই যে 4টা সেন্টেন্স আছে এখানে, খেয়াল করবেন এখানে 4টা সেন্টেন্সের, এই যে একটা সেন্টেন্স, এই যে 4টা সেন্টেন্সের কোন সেন্টেন্সে লাইক শব্দটা, অর্থাৎ এই যে লাইক শব্দটা, এই যে এই লাইক শব্দটা, সরি, এই যে এইখানে লাইক শব্দটা এবং এইখানে যে 4টা সেন্টেন্সে লাইক আছে, বলছে কোনটায় লাইক প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? সো খেয়াল করে দেখবেন, এই যে প্রথম সেন্টেন্স হি লাইকস টু ইট ফিশ, এখানে এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হবে না। ওকে, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হবে না। খ নাম্বারে হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এইখানে যে দেখেন ভালো করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এইখানে লাইক এর আগে একটা ভার্ব আছে, পরে আর একটা ভার্ব আছে। যখন একটা সেন্টেন্সের যখন কোনো কিছুর আগে ভার্ব এবং কোনো কিছুর পরে ভার্ব থাকে, তখন সেই মাঝখানের ওই শব্দটা হয়ে যায় কনজাংশন, আমরা এটা জানি, ঠিক আছে? তাহলে এখানে লাইক এটা হচ্ছে কনজাংশন। ওকে, এবার নাম্বারে বলছে হি ক্লাইম্ড দ্য ট্রি লাইক আ ক্যাট। এখানে দেখেন লাইক হতে পারে প্রিপোজিশন, মনে হতে পারে যে বলছেন যে এখানে মতো আছে, হ্যাঁ, এটা কেন প্রিপোজিশন নয় বা কেন প্রিপোজিশন হবে এটা আমরা একটু আলোচনা করব। এটা প্রিপোজিশন বলে মনে হচ্ছে, তার আগে আমরা একটু নাম্বারটা একটু দেখে আসি। লাইক মাইন্ডেড পিপল নেসেসারি টু স্টার্ট আ বিজনেস, ঠিক আছে? এই শব্দটা বোঝা যাচ্ছে না, যাই হোক, এখানে লাইক মাইন্ডেড পিপল, এখানে লাইক শব্দটা প্রিপোজিশন হওয়ার কোনো সম্ভাবনাই নাই, যেহেতু এই লাইকের পরে একটা নাউন আছে এবং তার আগে লাইক আছে, অর্থাৎ আমরা জানি তখনই হচ্ছে বেসিকলি প্রিপোজিশন হয় যখন নাউনের আগে কিছু বসে, ঠিক আছে? নাউনের আগে যখন বসে তখনই কিন্তু প্রিপোজিশনটা হয়, মনে থাকবে? ওকে, ভালো করে খেয়াল করেন। আবারও বলছি, যখন নাউনের আগে যখন এই যে লাইকটা থাকবে তখনই লাইক হচ্ছে প্রিপোজিশন হবে, ঠিক আছে? আবার একটা কথা বলি, এই লাইকের অর্থ অবভিয়াসলি তখন হবে মতো, হ্যাঁ, মতো, কোনো কিছুর মতো যদি বোঝায় তাহলে সেটা হবে প্রিপোজিশন এবং তারপর অবভিয়াসলি একটা নাউন থাকা লাগবে। ওকে, তাহলে 2 নাম্বারটা গেল, আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এইবার আসেন 3 নাম্বারে কি বলছে একটু দেখে নেওয়া যাক। 3 নাম্বারে বলছে হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা আসলে কি বোঝাতে চাচ্ছে সেটা আর কি এখানে ব্যবহার করা হচ্ছে। দেখেন, হি ডাইড ফলোইং দ্য ইনসিডেন্ট। আচ্ছা, কিছু কিছু কথা বলি আমরা, কিছু কিছু পার্টিসিপল প্রিপোজিশন আছে, সেগুলো আমরা একটু জেনে নেব। পার্টিসিপল প্রিপোজিশন, ওকে, পার্টিসিপল প্রেপোজিশন কি? পার্টিসিপল প্রেপোজিশন, ওকে। পার্টিসিপল প্রেপোজিশন কোনগুলো আছে এগুলো আমরা একটু জেনে নেব। রিগার্ডিং,
ঠিক আছে, রিগার্ডিং, ফলোইং, এগুলো হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন। ওকে, এই যে পার্টিসিপল প্রিপোজিশন, এরপরে অবভিয়াসলি একটা নাউন বসবে, এরপরে অবভিয়াসলি প্রিপোজিশনের পরে আমরা কি দেখি, নাউন বসে। রিগার্ডিং আর ফলোইং, এই দুটো অ্যাটলিস্ট মনে রাখবেন, রিগার্ডিং এবং ফলোইং এই দুটোকে বলে পার্টিসিপল প্রিপোজিশন। তার মধ্যে চলে আসে, এটা হচ্ছে এখানে একটা প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। আনসার হচ্ছে ঘ। ক্লিয়ার? ওকে, তাহলে এরপরে কি আছে, এরপরে আছে 4 নাম্বারটা আছে রাইটিং আর ডায়েরি। রাইটিং আর ডায়েরি ইজ আ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল। তাহলে এই যে মেইন ভার্বের আগের এই পুরা, এই যে এখানে দাগ দেয়া আছে, যখন ভার্বের আগের অংশটুকু পুরা দাগ হবে, অর্থাৎ ওই ফ্রেজ বা ওই ক্লজটা একটা নাউন ক্লজ হবে। সো এখানে অবভিয়াসলি এখানে একটা নাউন ফ্রেজ, যেহেতু এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা একটা ফ্রেজ, এখানে এটা একটা নাউন ফ্রেজ। ক্লিয়ার? ওকে, হোপফুলি বুঝতে পেরেছেন। তাহলে 4 নাম্বারটা গেল, এবার আমরা একটু 5 নাম্বারটা দেখবো। 5 নাম্বারে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রাউনিং। সো বলছে হি লে অন দ্য গ্রাউন্ড গ্রাউনিং, ঠিক আছে, গ্রাউনিং। সো এখানে কি হবে, হ্যাভিং ইনজুর্ড, ইনজিউর্ড আছে, হ্যাভিং ইনজিউর্ড আছে, ইনজিউরিং আছে, বি ইনজিউর্ড আছে। সো এইখানে আমরা ইজিলি যদি আমাদের পার্টিসিপল সম্পর্কে টোটাল ধারণা থাকে, কি সম্পর্কে, পার্টিসিপল সম্পর্কে টোটাল যদি একটা ভালো ধারণা থাকে, এর মধ্যে একটা পার্টিসিপল আছে পারফেক্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে যদি আমাদের মোটামুটি একটা ভালো ধারণা থাকে, তাহলে অ্যান্সারটা আমরা করতে পারবো, এটা পারফেক্ট পার্টিসিপল হবে। কারণ কি, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে কোনো একটা কাজের পরে যদি আরেকটা কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা পার্টিসিপল হয়। হ্যাঁ, তাহলে এই কাজের দীর্ঘ সময়ের যদি হয়ে থাকে, তাহলে সেটা পারফেক্ট পার্টিসিপল হয়। ঠিক আছে, যেরকম ঢাকা যে আমি একটা গাড়ি কিনবো, মানে ঢাকা যেতে একটা সময় লাগবে, এটা হচ্ছে আমার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল হবে। যেরকম হ্যাভিং গন টু ঢাকা, আই উইল বাই আ কার। সো একটা কাজের পর আরেকটা কাজ হলে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করতে হয়। প্রেজেন্ট পার্টিসিপলও তাই, কিন্তু এই কাজের সময়ের দূরত্বটা কম থাকে ওখানে। ঠিক আছে, যেরকম ড্রয়ার খুলে আমি টাকা বের করবো, হ্যাভিং সরি ওপেনিং দ্য ড্রয়ার আই উইল ব্রট আউট দ্য মানি। ওকে, এই কারণে আমরা কিন্তু এই জায়গায় বুঝতে পারছি যে পার্টিসিপল হবে। যেহেতু এটা বিসিএস এর কোশ্চেন, আমি কিন্তু খুব বেশি ডিটেলস এর বেসিক নিয়ে কথা বলছি না, বেসিক থেকে কথা বলার প্রয়োজন মনে করছি না, কারণ যারা বিসিএস দিয়েছেন তারা অবভিয়াসলি একটা জায়গা থেকে আসছেন, এত বেশি বেসিক বলা লাগবে বলে আমি মনে করছি না। ওকে, সো এটা গেল। এবার আসুন 6 নম্বরে। 6 নম্বরে বলছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ। বাই অ্যান্ড লার্জ মানে কি? অন দা হোল, এটা মুখস্থ বিষয়, এটা এটা নিয়ে আপনারা মুখস্থ করতে হবে, ফ্রেজেস গুলো মুখস্থ করতে হবে। দেখেন এখানে বলছে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন। হি ওয়েন্ট ব্যাক মানে হচ্ছে কি, হি ওয়েন্ট ব্যাক হিজ প্রমিস অফ ভোটিং ফর মি। সে আমার জন্য যে ভোট করবে, এই প্রমিসটা সে উইথড্র করে নিয়েছে। ওয়েন্ট ব্যাক মানে ফিরিয়ে নিয়েছে, মানে উইথড্র করে নেওয়া, এটা উইথড্রিউ। ঠিক আছে, উইথড্রিউ। ওকে, ওয়েন্ট ব্যাক এটা পাস্ট টেন্সে আছে, এই জন্য উইথড্রিউ পাস্ট ফর্মে করা আছে। ওকে, আচ্ছা, এটা গেল 7 নাম্বার। এবার আসি 8 নাম্বারে। কি বলছে 8 নাম্বার? বলছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে থলের বিড়াল বের করাকে বলা হয় লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি। হ্যাঁ, এই যে এটা রিভিল এ সিক্রেট মানে হচ্ছে ক্যাট, থলের বিড়াল বের করা। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল, এটা আমরা দেখতে পেলাম। ফাইন। এরপরে কি আছে? এরপরে হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে ভালো করে যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে 9 নাম্বার, হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। হি ইজ দ্য ম্যান টু ডিপেন্ড। এখানে কোন কোন হচ্ছে এখানে কি বলছে? আন্ডারলাইন পার্টিজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ যাদের পড়া আছে মোটামুটি তারা বুঝতে পারছেন যে এখানে হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, যে নাউনের আগে যখন ফ্রেজ থাকে, নাউন প্লাস যখন একটা ফ্রেজ হয়, নাউন আর ফ্রেজ যখন হয়, তখন ওই ফ্রেজটা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাই না? আমরা এটা জানি, অ্যাডজেক্টিভ ফ্রেজ ওটা হয়ে থাকে। সো এখানে আমরা এটা অ্যান্সার করতে পারি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে। নাউনের পরে টু ডিপেন্ড অন শব্দটা আছে, এই জন্য এটা বেসিক্যালি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, 10 নাম্বারটায় চলে আসেন। 10 নাম্বারটা বলছে, 10 নাম্বারটা বলছে হিজ ড্রিম দ্যাট হি উইল বি আ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। ঠিক আছে, এটা বলছে যে হিজ ড্রিম, অনেকে অনেক কিছু ভাববেন এটা কোন ফ্রেজ কোন ফ্রেজ। এখানে যদি অবজেক্টের প্রয়োজন না হয়, দ্যাট হি উইল এ বিসিএস ক্যাডার, এখানে অবজেক্টের প্রয়োজন হলে বুঝবেন। দ্যাট ক্লজ নিয়ে একটু ঝামেলা থাকে যে অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি নাউন ফ্রেজ। সো এটা এখানে অবজেক্টের প্রয়োজন আছে কিনা, হুইল বি বিসিএস ক্যাডার, অবজেক্টের প্রয়োজন না থাকলে এটা আমরা বুঝে নেব যে হিজ ড্রিম দ্যাট হি উইল বি, এটা হচ্ছে বেসিক্যালি নাউন ফ্রেজ। যেহেতু অবজেক্টের প্রয়োজন এখানে নাই, এটা একটা নাউন ফ্রেজ। ওকে, আনসার ইজ নাউন ফ্রেজ। এবার 11 নম্বরে আসি। ফ্রেজ আর ক্লজ যখন আপনারা আলোচনা করবেন, তখন এগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো কিছু কনফিউজিং যেগুলো আছে সেগুলো আমি একটু বেশি এমফাসাইজ করবো। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট
সিম্পল সেন্টেন্স বলছে কোনটা হচ্ছে কারেক্ট সিম্পল সেন্টেন্স। যারা ভালো করে মোটামুটি পড়াশোনা করেছেন জানেন এই যে অর থাকা মানে হচ্ছে কোনো সময় একটা সিম্পল সেন্টেন্স হতে পারে না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা কোনো সময় দ্যাট থাকছে কোনো সিম্পল সেন্টেন্স হতে পারে না। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এই দ্যাট আছে সিম্পল সেন্টেন্স হতে পারে না। সো আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, আমাকে ক্রস করে যে আর লোকটা হাঁটছিল, এটা একটা সিম্পল সেন্টেন্স কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব আছে আর বাকিগুলো নন ফাইনাইট ভার্ব আছে আর কোনো এখানে কনজাংশন নাই। সো এটা একটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? সো 10 নম্বর আপনারা, 11 নম্বর বুঝতে পারলেন। 12 নম্বর একটু আসেন, 12 নম্বর খেয়াল করবেন। 12 নম্বরে ওকে, 12 নম্বর কি বলছে? 12 নম্বর বলছে যে সরি, 12 নম্বর হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, বলছে সঠিক কমপ্লেক্স ফর্ম কোনটা। দেখেন, এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স, এ ম্যান হু ডাজ নট রেসপেক্ট আদার্স। আচ্ছা, এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স, যে কারাপ্ট সে হচ্ছে অন্যকে রেসপেক্ট করতে পারে না, এটা আমি অপশন ধরে রাখলাম যেটা নিতে পারি। এ ম্যান ডাজ নট রেসপেক্ট, এই যে হুটা বেসিক্যালি আমরা জানি যে অ্যান্টিসিডেন্টের নিয়ম অনুসারে সাবজেক্টের পরেই অ্যান্টিসিডেন্টের পরেই বসা উচিত, কিন্তু এই যে এ ম্যানের জন্য হুটা পাশাপাশি বসে না, এটা বাদ দিয়ে দিব। এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এটাও হতে পারে, এটা অপশন ধরে রাখি। এ ম্যান হু ক্যান উইন দ্য রেসপেক্ট অফ আদার্স ক্যান নট বি কারাপ্ট, এটা আমার মনে হচ্ছে না হওয়ার মতো অপশন নাই। সো এইটা এটা এ এবং ক এবং গর মধ্যে অপশনটা আপনি বেছে নেওয়ার চেষ্টা করেন। এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, তাহলে এখানে এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স। আচ্ছা, সো আপনি এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বলে মনে হয়, তাই না? আপনি ভালো করে দেখেন, এ ম্যান হু ইজ কারাপ্ট ক্যান নট রেসপেক্ট আদার্স, ক্যান নট উইন হবে, এটা ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স, এটা সঠিক আছে। এখানে ক্যান নট রেসপেক্ট আদার্স এটা ভুল কথা, এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। সো আনসার ইজ গ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 12 নম্বর আমরা দেখলাম। এবার আমরা যদি একটু আগাই তাহলে 13 নম্বরে যাই। 13 নম্বরে কি আছে আমরা একটু দেখি। 12 এই পাশে 13, ওকে, 13টা একটু খেয়াল করবো। 13 আচ্ছা, এই যে 13 নম্বর দেখেন, 13 নম্বর বলছে ফাইন্ড দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন, যার একটা নাম আছে ইন দ্য টিম। ওকে, এই নামটা দিয়ে আমরা একটু খেয়াল করব। নামটা আমি বুঝতে পারছি, নামটা যাই হোক কোনো ব্যাপার না। ওকে ওকে, এখানে নামটা একটু ঝামেলা, নামটা একটু খেয়াল করেন, আমি বুঝতে পারছি। যাই হোক, জ্যাম হোয়াট এভার দ্য নেম ইজ, সো বলছে হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দেন, ধরে নিলাম জিম ইন দ্য টিম। ওকে, সো এখানে আচ্ছা, তাহলে আমি যে 4টা অপশন আপনি খেয়াল করেন, এখানে বলছে যে পজিটিভ ফর্ম, ঠিক আছে? তাহলে ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। ওকে, এখানে বোঝা যাচ্ছে জামান, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি আপনার রাইট অ্যান্সার। আপনি বাকিগুলো দেখেন, এগুলো ক্রস করে যাবে, পজিটিভের ইয়েতে পড়বে না। ওকে, সো এইবার আমরা যাচ্ছি 14 নম্বরে। 14 নম্বরে কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য সাবমেরিন ডিপড টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য এনিমি প্লেন। আচ্ছা, দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলতেছে এখানে যে সাবমেরিনটা কি করছে, ডিপড মানে হচ্ছে ডুব দেওয়া, হ্যাঁ, ডিপ মানে ডোবানো, ডুবে যাওয়া বা ডুব দেওয়া। টু অ্যাভয়েড, আমরা জানি বেসিক্যালি অ্যাভয়েড এর ভার্বের আইনজি বসে, এখানে ভার্বের আইনজি এখানে আছে আর এখানে আছে, রাইট? এর মধ্যে থেকে এই অ্যাভয়েড করতে এই জায়গাটা কিসের জন্য সে ডুব দিয়েছে? টু অ্যাভয়েড বিং সিন, না দেখা দেওয়ার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে বেসিক্যালি দেখবে কে দেখবে, এই সাবমেরিনটা নিজে দেখবে না, হ্যাঁ, এই সিন হওয়াটা, এই সিনটা সাবমেরিন করবে না, যেহেতু এটা প্যাসিভ অংশে আছে, এই জন্য এই অংশটুকু হচ্ছে প্যাসিভের মধ্যে পড়ে যায় বলে আপনি এখানে সহজে প্যাসিভের অ্যান্সারটা নিতে পারেন গ, মানে অপশনাল হিসেবে। এটা টেকনিকের জন্য বলছি, বাট দিস ইজ নট দ্য কারেক্ট মানে ওয়ে টু এক্সপ্লেন দিস কোশ্চেন। ওকে, এটার এক্সপ্লেন করার জন্য আপনাকে কিছু সেন্টেন্স বুঝতে হবে। এখানে দেখেন কিছু, আমি এখানে কিছু ব্যাপার এখানে রেখে দিয়েছি, পাশে আমি লিখে রেখেছি। হি ডাজ নট, এখানে দেখেন হি ডাজ নট লাইক বিং লাভড এট, এটা হচ্ছে সেই প্যাসিভ আর এটা হচ্ছে সেই অ্যাক্টিভ বাক্য। হি ডাজ নট লাইক পিপল লাফিং অ্যাট হিম, এটাকে প্যাসিভ করতে হবে হি ডাজ নট লাইক বিং লাভড এট। এইটার প্যাসিভ করার যে নিয়ম, এইটারও সেই নিয়ম থেকেই আসছে, এই জন্য এটার সিস্টেমটা ওরকম। আর সহজ উত্তরে আপনি টেকনিক্যালি যদি মানে জাস্ট আপনি অ্যান্সারটা বুঝতে চান, তাহলে এখান থেকে আপনি যে প্যাসিভের অংশটুকু শুধু অ্যান্সার করলে হয়ে যাবে। সো আমার মতে যেহেতু বিশেষ প্রশ্ন, বিশেষের জন্য ভাবছি আমরা, সেই জন্য আমি সবসময় সাজেস্ট করবো যে আসলে এটা গোড়া থেকে শেখার জন্য। ওকে,
এরপরে খেয়াল করেন 15 নাম্বার, 15 নাম্বার কোশ্চেনটা কি বলছে, 15 নাম্বার, ইন ফিয়ার অফ, ইন ফিয়ার অফ, এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর পরে সবসময় ভার্বের আইএনজি, ইন ফিয়ার অফ ড্যাশ হি এসকেপড এলসওয়্যার, ইন ফিয়ার অফ অ্যারেস্টিং, এটা হবে না, ইন ফিয়ার অফ অ্যারেস্টিং, ভয়ে, অ্যারেস্টিং এর ভয় না, ইন ফিয়ার অফ অ্যারেস্টিং না, ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড, অ্যারেস্ট হওয়ার ভয়ে, হওয়া শব্দটা এখানে নাই, এখানে আছে বলে গ নাম্বারটা অ্যান্সার হবে, ঠিক আছে, ইন ফিয়ার অফ বিং অ্যারেস্টেড, এটা অ্যান্সার, এটা অ্যারেস্টেড হবে না, হ্যাভিং অ্যারেস্টেড হওয়ার দরকার ছিল, বাট ইন হ্যাভিং অ্যারেস্টেড আমরা জানি এটা কখন পারফেক্ট পার্টিসিপলের সময় হয়, ওকে, হ্যাভিং অ্যারেস্টেড ইনস্টেড অফ বিং অ্যারেস্টেড, হ্যাঁ, বিং মানে হওয়া, এখানে অর্থগত দিক থেকে টোটালি সব দিক থেকে মিলাই অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার হবে, ওকে। আচ্ছা, এবার আমরা 16 নাম্বারে দেখতে পারি, আই ডিড নট ফলো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সজীব, এটা খুবই ইজি কোশ্চেন বলে আমার মনে হচ্ছে, খেয়াল করেন, বলছে আই ডিড নট ফলো, আমি খেয়াল করি নাই, অ্যাকচুয়ালি ফলো করি নাই, হু পাস বাই, আমার পাশ দিয়ে কে হেঁটে গিয়েছিল বা কে হেঁটে গেল, ইট, এটা হতে পারে সজীব, মাইট বি হচ্ছে এখানে প্রপার অ্যান্সার, ইট মাস্ট বি অবশ্যই না, কারণ আপনি খেয়াল করেননি, মাস্ট বি বলার সুযোগ নেই, এটা ওয়াজ মানেও আপনি মাস্টের মতো, মানে এটা শিওর, আপনি যে ওয়াজ যখন দেবেন তখন শিওর, ওয়ার দিলেও ওয়ার তো সুযোগ নেই, ওয়াজ আপনি দিচ্ছেন না, কারণ হচ্ছে আপনি শিওর না, এটা দিচ্ছেন না, মাস্ট বি শিওর না, আপনি মাইট বি দিচ্ছেন, মানে এটা হতে পারে সজীব, আপনার একটা কনফিউশন আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে সজীব, ওকে। সামিন ইজ মাই কলিগ, আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স, সামিন হচ্ছে আমার কলিগ, আমি তাকে চিনি ফর 10 ইয়ার্স, আমরা জানি সিন্স বা ফরের পরে যখন সময় থাকে, হ্যাঁ, ভালো করে এটা দেখেন, এটা হচ্ছে আমরা এখন করছি 17 নাম্বারের অ্যান্সার করছি, 17, সিন্স বা ফর, রাইট, ওকে, আই নিড স্পেস, আমার একটু স্পেস দরকার নিচে, ওকে, সিন্স বা ফর, এই 17 নাম্বার দেখেন, সিন্স, সিন্স বা কি, সিন্স বা ফর, সিন্স বা ফর, এরপরে যখন সময় উল্লেখ থাকে, আমরা এটা জানি টেন্সের সময় দেখেছি, সিন্স বা ফর এর পরে সময় থাকলে সেটা হচ্ছে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সিন্স বা ফর এর পরে সময় যখন থাকবে তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট। তাহলে এখানে দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কোন জায়গায় আছে, আই হ্যাভ বিন নোন, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নাই, কাটা দেন, নিউ নাই, নো নাই, এটা আছে প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাঁ। এখন দেখেন এইটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, অ্যান্সার হবে এইটা, তাহলে বলতে পারেন কন্টিনিউয়াস হওয়ার কথা, তাহলে এখানে কন্টিনিউয়াস আইএনজি কেন হলো না, কারণ এই যে নো, আমি আবারও বলি, নো এই ভার্বটা কখনো কন্টিনিউয়াস ফর্মে হয় না, নো, সি, বিলিভ, এইগুলা কখনো আপনার হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে হয় না, এই তারপরে হচ্ছে আপনার কি বলে ফিল, এইগুলো কখনো কন্টিনিউয়াস টেন্সে হয় না, এগুলো সব সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যদি হওয়ার দরকার ছিল, বাট যদি এরকম হয় যে হওয়ার দরকার ছিল কিন্তু আপনার করবেন না এগুলোকে, কখন করবেন না, যখন নো, ফিল, মিস এইগুলো আসবে তখন এগুলোকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না করে সরাসরি প্রেজেন্ট পারফেক্টে করে দেবেন, হ্যাঁ। তাহলে প্রেজেন্ট পারফেক্টে আছে কোনটা, এই যে গ নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, অ্যান্সারও হচ্ছে গ নাম্বার, আই হ্যাভ নোন, ওকে, এই গ নাম্বারটা হচ্ছে আপনার অ্যান্সার, এখানে আইএনজি দরকার পড়বে না, ওকে। আচ্ছা, এবার আসেন 17, 17, আচ্ছা দেখেন, দ্য স্নো সুইলস ড্যাশ দ্য ভ্যালি, আচ্ছা, স্নো সুইলস মানে হচ্ছে ঝড় মতো বা যাই হোক হোয়াট এভার, আমার ধরেন আমি মানেটা আমি জানি না, তাহলে কি ড্যাশ দ্য, মানে এখানে স্নো মানে বরফটা হচ্ছে কোথায় পড়ছে, ইন দ্য ভ্যালি, 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 ইন দ্য ভ্যালি, ভ্যালি বেসিক্যালি ভ্যালি ডাউন দ্য ভ্যালিও হয়, আবার আপ আপ আপটা এখানে বেসিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট না, ডাউনও হতে পারে, ইন হতে পারে, এখন এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি আমার ধারণা এখানে ইন দেওয়াটা বেটার বলে আমি মনে করি, ইন দ্য ভ্যালি দিলে আমার সবচেয়ে মনে হয় যে মানে ভ্যালিতে বা ভ্যালি অন্তস্থ অ, ওই যে অন্তস্থ অ ব্যবহারের অর্থে এখানে বেসিক্যালি ইনটা মনে হয় যে আমার এখানে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এখানে অনেকে অনেক কথা বলছে, আমার মতে এটা আমি মতামত দিচ্ছি, 19 নাম্বার, দেয়ার ইজ আ কফি শপ ড্যাশ দ্য রোড, অন দ্য রোড হয়, হ্যাঁ, অ্যাট দ্য রোড হয়, অ্যাক্রস দ্য রোড হয়, হ্যাঁ, সো অন দ্য রোড বলে রাস্তার উপরে বোঝায়, এখানে দেয়ার ইজ অন দ্য রোড, এখানে মনে হয় না যে এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে, অ্যাট দ্য রোডও সেম কেস, বিফোর দ্য রোড মানে রোডের আগে, অ্যাক্রস দ্য রোড মানে রোড পার হয়ে যে, ঠিক আছে, তো এটা আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট মনে হয়েছে, অ্যাক্রস দ্য, দের ইজ এ কফি শপ অ্যাক্রস দ্য রোড বলে আমার সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে, ওকে। আচ্ছা, এইখানে আপনি দেখেন, এখানে 20 নাম্বারটা যদি আপনি খেয়াল করেন, 20 নাম্বারটা এখানে কি বলছে, চারটা অপশন একটু দেখেন ভালো করে বলছেন, 20 নাম্বারে বলছে যে হি হ্যাজ সেড টু মি দ্যাট আই উইল গো
বাট ইউ উইল স্টে। আচ্ছা দেখেন এখানে বলছে, এখানে চারটা অপশন একই রকম মতো দেওয়া আছে, এখান থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে বলছে হি হ্যাজ সেড টু মি দ্যাট আই, হি সেড টু মি, এখানে হি হওয়ার কথা, আই হবে না। দেখেন হি হ্যাজ সেড টু মি, হি হ্যাজ টোল্ড মি দ্যাট, হি এটা হতে পারে, এটা অপশন আমি ধরে রাখি। এবার দেখেন হি হ্যাজ টোল্ড মি দ্যাট আই, আই হবে না, আইগুলো বাদ দিয়ে দেন। দেখেন হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড গো, বাট আই এটা হতে পারে, এটা অপশন ধরে রাখি। এখন এই দুটোর মধ্যে যদি আমি ন্যারেশনের দিক থেকে চিন্তা করি, ন্যারেশন ভালো করে থাকি, তাহলে একটু খেয়াল করেন হি হ্যাজ টোল্ড মি দ্যাট, হি উইল হয় না, যেহেতু এখানে সে যাবে বলেছে ভবিষ্যতে। ও হি হ্যাজ টোল্ড মি দ্যাট, হি উইল থাকলে ন্যারেশন দিক থেকে উড হয়, উড হয়, যেহেতু এখানে উড করা আছে, আনসারটা উড দেওয়াটাই আমি মনে করবো এটাই হচ্ছে আনসার, এটাই আনসার হবে, মনে করার কিছু নাই। ওকে, আচ্ছা হি উড হবে, হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছে সে ঢাকা যাবে, ঠিক আছে, সে ঢাকা যাবে, সে আমাকে বলেছে সে ঢাকা যাবে, উডটা আনসার হচ্ছে এখানে। আপনি তার জন্য আরো একটু যদি ভালো হয়, তাহলে আপনি সিকোয়েন্স অফ টেন্সটা একটু ভালো করে ক্লিয়ার করে পড়ার জন্য আপনার অনুরোধ রইল। সিকোয়েন্স অফ টেন্স, এই যে আমি দাগিয়ে রেখে দেখেন 20 নাম্বার পারতে হলে সিকোয়েন্স অফ টেন্স পয়েন্ট বা ন্যারেশনের একটা সেন্স থাকলে আপনি আনসার করতে পারবেন। ওকে, আচ্ছা 21 নাম্বারে বলছে যে, 21 নাম্বারে কি বলছে, দ্য রুম ওয়াজ ডার্কেন্ড বাই সুইচিং অফ। আচ্ছা এখানে কিছু, এখানে সবই একই অ্যান্সার, শুধু কিছু কিছু জায়গায় ডার্ক এন্ড বাই আছে, এক জায়গায় ডার্ক এন্ড আছে, কোনো প্রিপোজিশন নাই, ডার্ক এন্ড টু আছে, আর এখানে আছে সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ ডার্ক এন্ড। এখানে সুইচিং অফ অল দ্য লাইট, এখানে এটা আনসারের মধ্যে আমি নিচ্ছি না, তিনটার মধ্যে যদি বিবেচনা করেন ডার্ক এন্ড বাইটা হচ্ছে আপনার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয় বলে এটা আনসার হবে ক। ক্লিয়ার? আচ্ছা এবার আসেন 22 নাম্বারে, হ্যাড। 22 নাম্বারে কি বলছে, এই যে 21 নাম্বার যেটা আমি কথা, ডার্ক এন্ড বাই, এগুলো পারার জন্য আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আছে সেগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আসলে ডার্ক এন্ড বাই বলতে কি, ডার্ক এন্ড টু বলতে কি, আসলে কোনটার সাথে নো প্রিপোজিশন, কোন শব্দের সাথে প্রিপোজিশন বসবেই না এরকম হবে, সেগুলো মুখস্থ করতে হবে। ঠিক আছে, সো এটা একটা হিউজ একটা সিলেবাস, এই হিউজ সিলেবাসটা আসলে আমাদের অভ্যস্ত হতে হবে এটার সাথে, উই হ্যাভ টু গেট ইউজ টু ইট। ওকে, এবার একটু খেয়াল করেন, 22 নাম্বার দেখলাম, 21 নাম্বার দেখলাম, 22 নাম্বারে কি বলছে, ওই যে হ্যাড দিয়ে বাক্য শুরু হয়েছে মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাড দিয়ে বাক্য শুরু হয়েছে মানে কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, বলছে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন, যদি তুমি অন টাইম থাকতে তাহলে তুমি এখানে ইনফরমেশনটা পেতে পারতে। ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম, তুমি যদি ওখানে থাকতে, ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ দ্য ইনফরমেশন। আচ্ছা দেখেন, এটা পারার জন্য আমাদের কন্ডিশনাল সেন্টেন্স ভালো করে পারা লাগবে, আমার একটু বুঝতে, আমার একটু সময় লাগবে আসলে কোনটা সঠিক অ্যান্সার বোঝার জন্য, আমি একটু একটু জাজমেন্ট করি। সো খেয়াল করি, এখানে বলছে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন, এটা করতে পারে, একটু দেখি। ইফ ইউ হ্যাড বিন দেয়ার, ইফ এর সাথে হ্যাড প্লাস ভিতরি আছে, দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ, ইউ কুড হ্যাভ কি, ইউ কুড হ্যাভ এর পরে একটা ভার্ব দিতে হবে, এখানে ভার্ব না, এটা বাদ চলে যাচ্ছে। ওকে, ইফ ইউ হ্যাড বিন দেয়ার, তুমি যখন থাকতে ইউ মাইট গেট, ইউ মাইট হ্যাভ দেয়ার দরকার ছিল, এটা হবে না। হ্যাড বিন ইউ দেয়ার, হ্যাড ইউ বিন দেয়ার হবে, হ্যাড বিন ইউ দেয়ার না, এটা হচ্ছে, এটাকে বলা হয় টাইপ থ্রির ইনভার্জন, এটা হচ্ছে ইনভার্জন, হ্যাড ইউ বিন এটা হচ্ছে ইনভার্জন, যেহেতু ইনভার্জনে উল্টে যাবে, হ্যাড বিন ইউ, এটা তো অবভিয়াসলি হবে না। আমি আনসার ইজিলি, যারা কন্ডিশনাল বোঝেন ভাই, এটা আমি বলবো যে কন্ডিশনাল 3 নাম্বারটা ভালো করে একদম পোস্টমর্টম করে, তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনার আনসার। ঠিক আছে, আমি জাস্ট এখানে ইনস্ট্যান্টলি বাদ দিয়ে দিয়ে আনসার পেয়ে গিয়েছি। ওকে, তাহলে 22 নাম্বারের থেকে 23 নাম্বারে যাবো। দেয়ার আর ট্রিজ বোথ সাইড, এখানে দেখেন on the both sides, যেখানে there are trees on the both sides of the road, there are trees on the both sides of the road, there are trees on both the side, এটা হবে না, কমার পাশে এরকম দিয়ে হয় না। there are trees on either side of the road হয় না, আসলে অপশন আপনি বোঝাচ্ছে না, দুটো বাদ। তাহলে এখান থেকে there are trees on the both side, on both the side, on the both side, there are trees অন দ্য বোথ সাইড, অন বোথ দ্য সাইডস এটা হয় না, এটা বেসিক্যালি অন বোথ দ্য সাইড, অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড, আনসার ক নাম্বার হবে। ওকে, আচ্ছা এই অন দ্য বোথ সাইডস আর অন বোথ দ্য সাইডস এই দুটো একটু খেয়াল করলে আপনারা দেখবেন এখানে কারেকশনের মধ্যে এগুলো পাবেন, যে অন দ্য বোথ সাইড, অন দ্য বোথ সাইডস নাকি অন বোথ দ্য সাইডস হয়। সো এটা আপনি দেখবেন যে এটা হচ্ছে সঠিক অ্যান্সার আসে। কারেকশন প্রচুর পরিমাণে কারেকশনে প্র্যাকটিস করবেন, কারেকশন থেকে আমি দেখলাম যে অনেক বেশি প্রশ্ন আসে। আর একটা কথা বলতে চাই, এটা হচ্ছে 46তম বিসিএস, আমি দেখলাম যে লিটারেচার, হ্যাঁ লিটারেচারের প্রশ্ন
লিটারেচারের প্রশ্ন একটু কম আসছে, সো গ্রামাটিক্যাল আগের যে 35-এর সরি 45 46 আপনার হচ্ছে 41 42 43 44 44 45 পর্যন্ত আমি দেখলাম যে লিটারেচার অনেক বেশি এমফাসাইজ করা হয়েছিল, বাট এই জায়গাটায় 46 থেকে আবার একটা টার্ন করছে, এটা গ্রামার ভিত্তিক আবার বেশি করা হয়েছে। সো আপনারা এবার থেকে একটু গ্রামারে একটু ফোকাস বেশি করবেন, গ্রামারটা অবভিয়াসলি জানা দরকার। লিটারেচারটা মানে এবার একটু কম এসছে তুলনামূলকভাবে, তারপরে মোটামুটি যে কটা এসছে এগুলো আমরা মোটামুটি একটু বেসিক নলেজ থাকলে আমরা আমরা যদি অনার্সের সিলেবাসটা একটু ফলো করতে পারি তাহলে কিন্তু মোটামুটি পারা যাবে। খুব কমন কমন প্রশ্ন এসছে, হ্যাঁ। সো লিটারেচারটা আমি সলভ করছি না, আমি জাস্ট গ্রামারের যেগুলো ইম্পর্টেন্ট গুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করছি। ওকে, সো এটা 23 নাম্বার ছিল। এখন আমরা দেখবো 24, দ্য অ্যান্টোনিম অফ বয়েস্টারাস। বয়েস্টারাস মানে হচ্ছে ঝামেলা, ক্যাওয়াস, হ্যাঁ, এগুলো ক্যাওয়াস হচ্ছে নয়েজি। এটার কি অ্যান্টোনিম চাইছে, তাহলে নয়েজ হচ্ছে বয়েস্টারাসের, বয়েস্টারাসের হচ্ছে আপনার সিনোনিম হয়ে গেছে, এটা বাদ। আনরুলি এটাও বাদ। চেয়ারফুল হচ্ছে খুব কি বলবো, চেয়ারফুল মানে উত্তেজনাপূর্ণ, আনন্দপূর্ণ, এটাও বাদ। তার নয়েস আনন্দের মধ্যে কিন্তু এই নয়েস আছে, সো এটা হবে না, এটা বাদ। তাহলে কুইট হচ্ছে শান্ত, শান্ত, তাহলে এটা হচ্ছে বিপরীত, এটা মুখস্থ আপনারা জানেন। প্লেজারিজম মানে হচ্ছে এটা হচ্ছে একটা আহ কি বলবো, এটার আমি ব্যাখ্যা দিচ্ছি না, এটা আমার হচ্ছে এখন এই মুহূর্তে আমার খেয়াল করতে পারছি না। এটা হচ্ছে আপনার একটা টার্ম, লিটারারি টার্ম, হ্যাঁ। প্লেজারিজম এটা হচ্ছে লিটারারি টার্ম, এটা কিন্তু সেই প্লেজারিজম না ওই যে নকল করা, কপি করা, এটা সেটা না। তো এই টার্মটা আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি না। সো এখন আমরা দেখি, আমাদের মোটামুটি কিন্তু হয়ে গেছে। এখন থেকে আমাদের কি এই 27 26 25 নাম্বার থেকে কি হয়ে গেছে অলরেডি শুরু হয়ে লিটারেচার শুরু হয়ে গিয়েছে। এখন লিটারেচার গুলো, সো আমরা গ্রামার যেগুলো ছিল সেগুলো আমি চেষ্টা করছি আমার মতো করে ব্যাখ্যা দেয়। এর মধ্যে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবভিয়াসলি ইউ ক্যান সেন্ড মি মেসেজেস অর কমেন্ট, ইউ ক্যান কমেন্ট বিলো দ্য বক্স। সো আমরা ওখানে আলোচনা করবো ইনশাল্লাহ, যদি কিছু জানার থাকে আমাকে বলতে পারেন। তো দেখেন এখানে বলতেছে 26 নম্বর বলছে দ্য টু সিটিজ ইন আ টেল অফ দ্য টু সিটিজ আর। এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওই যে সেই এমিলি ডিকিনসনের যে টু সিটিজ, এখানে কোনটা না কোনটা না সিটি নিয়ে লেখা হয়। এটা বেসিক্যালি লন্ডন অ্যান্ড প্যারিস মেবি, হ্যাঁ লন্ডন অ্যান্ড প্যারিস হবে এখানে। ওকে, সো আনসার হবে এটা। সো এখানে আমি আর দেখাচ্ছি না, 27 28 29 30 31 32 এগুলো সব লিটারেচার থেকে আসা বলে আমি এখানে দাগ দিয়ে রাখছি। সো এই পর্যন্ত আমাদের ছিল। যদি এর পরবর্তীতে আবার যে প্রশ্নগুলো আসবে, ইংরেজির যে প্রশ্নগুলো আসবে অবভিয়াসলি আমি সেগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফলো করুন, শেয়ার করে দিন ইনশাল্লাহ। আর যদি কোনো সাপোর্ট লাগে আমাকে বলবেন, আমি সবসময় আপনাদের জন্য, যারা জব প্রার্থী ভাই বোন আছে সবসময় আপনারা আমাকে জানেন আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, আছি ইনশাল্লাহ, ভবিষ্যতে থাকবো। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।